আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি বেইলি অ্যান্ড লাভের একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে ক্লাসটা আসলে ইম্পর্টেন্স এর দিক থেকে কতটুকু এগিয়ে রাখবো আমি বলব না। বাট এটা হচ্ছে বেইলি অ্যান্ড লাভের নতুন এডিশনের একটা ব্র্যান্ড নিউ চ্যাপ্টার, হ্যাঁ? আমাদের নতুন এডিশনে কিন্তু চ্যাপ্টার সংযোজন, বিয়োজন কমই হয়েছে। মানে একদম নতুন চ্যাপ্টার। দেখা গিয়েছে যে কোনো একটা চ্যাপ্টার হয়তো স্প্লিট হয়েছে বা কোনো একটা চ্যাপ্টারে হয়তো কনটেন্ট চেঞ্জ হয়েছে, বাট একদম ব্র্যান্ড নিউ চ্যাপ্টার যদি আমরা বলি সেটার মধ্যে আমাদের জিআই ট্র্যাক্টের ক্ষেত্রে দুইটা চ্যাপ্টারের কথা বলতে হয়। একটা হচ্ছে যে ফাংশনাল ডিজিজ অফ দ্য ফাংশনাল ডিসঅর্ডার বা ফাংশনাল ডিজিজ অফ দ্য ইন্টেস্টাইন, আর আরেকটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। এখন এই ইনফ্লামেটরি বাউল ডিজিজ জিনিসটা আমরা জানি যে এটা দুইটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে যে ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আমাদের বেইলি অ্যান্ড লাভের প্রিভিয়াস যে এডিশনগুলো ছিল, বিশেষ করে 27th এডিশন যেটা, সেখানে দেখা যেত যে আমরা স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এই চ্যাপ্টারগুলোর ভিতরেই এই ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ সম্পর্কে কিন্তু আলোচনা করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু পুরাতন এডিশনের দিকে ফিরে নিব। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি একটু বলি, আপনারা যারা লাইভে ক্লাসটা করছেন আপনারা বেইলি অ্যান্ড লাভের 28th এডিশন চ্যাপ্টার 75 ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এটা একটু ওপেন করবেন কাইন্ডলি। আর একই সাথে আমি একটু দেখতে বলবো আমাদের পুরাতন এডিশনটা খেয়াল করি। হ্যাঁ, আচ্ছা, পুরাতন এডিশনের এটা হচ্ছে চ্যাপ্টার 69 স্মল ইন্টেস্টাইন। এখানে দেখেন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, এটা কিন্তু আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয়। ইনফ্ল্যামেটরি বাউল, এখানে দেখেন শুধুমাত্র ক্রনস ডিজিজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেহেতু এটা স্মল ইন্টেস্টাইনের ডিসঅর্ডার। আবার আপনি চ্যাপ্টার নাম্বার এটা কত, এটা হচ্ছে চ্যাপ্টার 70। চ্যাপ্টার 70-তে দেখেন লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কিন্তু আলসারেটিভ কোলাইটিস নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু আমরা দুইটার কমন লোকেশন দুই জায়গায়, একটা আমাদের স্মল ইন্টেস্টাইন এবং আরেকটা হচ্ছে রেকটাম এবং কোলন। সো এই দুইটা আলাদা দুইটা চ্যাপ্টার আলোচনা হয়েছে, এবং যখনই আমি এই চ্যাপ্টারগুলো পড়াতাম আপনাদের সবসময় বলতাম যে আমরা এই দুইটা জিনিসকে একত্রিত করে পড়বো, কারণ দুইটার মেইন যে আমাদের পড়াটা সেটা হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্যটা কি, আলসারেটিভ কোলাইটিস এবং ক্রস ডিজিজের পার্থক্য, এটাই আমাদের মেইন পড়া থাকতো। সো আমাদের এই দুইটাকে যদি একত্রিত করে আমরা বিশেষ করে পার্থক্যগুলা, সেই পার্থক্যগুলা ইটিওলজিক্যাল পার্থক্য হতে পারে, বৈশিষ্ট্যগত বা ক্যারেক্টারিস্টিক্যাল পার্থক্য হতে পারে, দেন হচ্ছে সাইট অনুযায়ী আর লেশনটা কেমন সেই অনুযায়ী পার্থক্য হতে পারে, আবার কমপ্লিকেশনগুলো সম্পর্কে পার্থক্য হতে পারে, দেন হচ্ছে কিছু মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিংস, এই জিনিসগুলো রিলেটেড কিছু ডিফারেন্স ছিল যেটা আমরা দুইটা চ্যাপ্টার মিলে নোট করতে বলে থাকতাম, তাই না? আচ্ছা, তো এখন বেইলি অ্যান্ড লাভের নতুন এডিশনে এই দুইটা চ্যাপ্টার মানে দুইটা টপিক কম্বাইন করে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ চ্যাপ্টারটা করা হয়েছে। কিন্তু আমি পার্সোনালি পড়তে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই একটা নতুন চ্যাপ্টারে যতটা ইনফরমেশন আছে তার চেয়ে অনেক বেশি ইনফরমেশন ছিল প্রিভিয়াস দুইটা পৃথক পৃথক চ্যাপ্টারে। ঠিক আছে, সো মানে যদিও আমি এখানে সমালোচনা করার আসলে কেউ না, বাট আমার কাছে মনে হয়েছে যে আগের যে পড়াগুলা যতটা গোছানো ছিল বা যতটা ইনফরমেটিভ ছিল, এইখানে নতুন একটা চ্যাপ্টারের মানে তৈরি করেও ততটা ইনফরমেটিভ হয় নাই। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে আমাদের পড়ার সুবিধা অসুবিধা বা পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন যদি চিন্তা করি সেই অনুযায়ী বলছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করে আজকে পড়াটা। তো আমি আগেই বলে রাখি, যেহেতু আমি বলছি যে আগের এডিশনটা বেশি ইনফরমেটিভ ছিল, সো আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করে লাস্টলি হচ্ছে আগের চ্যাপ্টার থেকে আমাদের কি কি জিনিস পড়তে হবে সেটা একটু আমি বলে দিব। ঠিক আছে, সো আমাদের আজকে দুইটা এডিশনই লাগবে বইয়ের। আচ্ছা, আমি একটু চেক করে নিই আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ক্লাসটা। হোপফুলি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের ইন্ট্রোডাকশন যে অংশটা এখানে, ও আরেকটা জিনিস, বেইলি অ্যান্ড লাভে সবসময় আমরা কালার কোড মেনটেন করি, যেখানে আমরা পিঙ্কটা দিয়ে সাধারণত অ্যানাটমি পোর্শনটার কথা বলি, ইয়েলো দিয়ে হচ্ছে সার্জিক্যাল ফিজিওলজি যেটা, এবং গ্রিন দিয়ে প্যাথোলজি। তো এই চ্যাপ্টারটা যেহেতু পুরোপুরি ডিজিজ ওরিয়েন্টেড, এখানে আমরা সবকিছুই গ্রিন দিয়ে মার্ক করব। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে মানে প্রথমত হচ্ছে এই ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ জিনিসটা কি, এটা আর কিছুই না, এটা হচ্ছে কিছু ইডিওপ্যাথিক ইন্টেস্টাইনাল ইনফ্লামেশন। ইডিওপ্যাথিক ইন্টেস্টাইনাল ইনফ্লামেশন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আইবিডি। ওকে,
আচ্ছা, এখন দেখেন ক্রনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস এই দুইটা এন্টাইটি মিলায় তৈরি হয় হচ্ছে আমাদের এই ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। এখন এই দুইটার মধ্যে বেসিক একটা গ্রস ডিফারেন্স হচ্ছে কোনটা কোন এরিয়াকে ইনভলভ করে। তো আমরা যদি ক্রনস ডিজিজের কথা চিন্তা করি, বলা হয়ে থাকে যে এটা মাউথ টু অ্যানাস আমাদের জিআইটির যে কোনো পোর্শনকে ইনভলভ করতে পারে। বাট আমরা যদি এটা মোস্ট টিপিক্যাল বা মোস্ট কমন সাইট বলি, সেটা হবে হচ্ছে ডিস্টাল আইলিয়াম বা আইলিওসিকাল জাংশন বা টার্মিনাল আইলিয়াম। হ্যাঁ, যেটাই বলি কারেক্ট। আচ্ছা, আর এর বাইরে আর কি কি আছে? এর বাইরে অ্যানাল ক্যানাল হতে পারে এবং লার্জ বাউলকে ইনভলভ করতে পারে। আর আলসারেটিভ কোলাইটিসের কথা যদি চিন্তা করি, দেখেন নামের মধ্যেই আছে এটা কোলাইটিস, দ্যাট মিনস এটা কোলন রিলেটেড। কোলন মানে কি? লার্জ ইন্টেস্টাইন। সো এটা লার্জ ইন্টেস্টাইনে থাকবে। এর মধ্যে আলসারেটিভ কোলাইটিসটা কিন্তু অলমোস্ট ইনভ্যারিয়েবলি রেকটামকে এফেক্ট করবেই। ঠিক আছে, রেকটামকে অলমোস্ট ইনভ্যারিয়েবলি এফেক্ট করবেই। তাহলে আমরা যদি বলি যে আলসারেটিভ কোলাইটিসের কমনেস্ট সাইট কি, সেটা হবে রেকটাম। আর আমরা যদি বলি ক্রনস ডিজিজের কমনেস্ট সাইট কি, সেটা হবে ডিস্টাল আইলিয়াম। আরেকটা ক্যারেক্টারিস্টিক পার্থক্যর কথা বলা হয়, যেটা হচ্ছে ইনফ্ল্যামেশনের ধরনটা। আলসারেটিভ কোলাইটিসের যে ইনফ্ল্যামেশনটা, সেটা হচ্ছে একটু মিউকোজাল ইনফ্ল্যামেশন। হ্যাঁ, আর ক্রনস ডিজিজের যে ইনফ্ল্যামেশনটা, এটা হচ্ছে ট্রান্সমিউরাল। ট্রান্সমিউরাল মানে হচ্ছে তার ওয়ালটা পুরাপুরি ভাবে ইনভলভ করবে। এখন আমাকে একটু বুদ্ধি করে আপনারা বলেন তো যে তাহলে স্ট্রিকচারিং হওয়ার চান্স বা হচ্ছে লুমেন ছোট হয়ে যাওয়ার চান্স কোথায় বেশি হবে? আবারও বলি আমি, আলসারেটিভ কোলাইটিসে মিউকোজাল ইনফ্লামেশনটা বেশি হয় বা হাইয়েস্ট হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার অফ দ্য সাবমিউকোসা। আর ক্রনস ডিজিজে কি হবে? ক্রনস ডিজিজ হচ্ছে ট্রান্সমিউরাল ইনফ্লামেশন, মানে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের ওয়ালে যত লেয়ার আছে প্রত্যেকটাকে ইনভলভ করবে। ঠিক আছে, সো এখানে যদি আমি বলি যে স্ট্রিকচারিং কোন জায়গাটায় বেশি হবে, তাহলে এটা অ্যান্সার কি হবে? স্ট্রিকচার ফরমেশনের চান্স কোথায় সবচেয়ে বেশি হবে তাহলে বলেন তো? আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা যে 10% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা কোনটা ক্রনস বা কোনটা আলসারেটিভ কোলাইটিস এটা পার্থক্য করতে পারি না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা এই ডিজিজটাকে বলবো হচ্ছে ইনডিটারমিনেট কোলাইটিস। ইনডিটারমিনেট কোলাইটিস। ওকে, যখন আমরা এই দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো না, আমরা বলবো হচ্ছে ইনডিটারমিনেট কোলাইটিস। আচ্ছা, এখন নতুন বইয়ে যেহেতু অনেক কিছু নাই, সো আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ আরো থেকে যাচ্ছে। আচ্ছা, আপনারা এটা খুব ভালো অ্যান্সার দিয়েছেন যে স্ট্রিকচার কোথায় হয়? ক্রনস ডিজিজে আমরা বেশি পাবো, তাই না? কারণ কি? কারণ হচ্ছে এটা ট্রান্সমিউরাল ইনফ্লামেশন, মানে ওয়ালটাকে পুরোপুরি ভাবে সে ইনভলভ করে ফেলছে। আচ্ছা, এখন এখানে একটা মজার রিলেশন আছে, সেটা হচ্ছে স্মোকিং এর সাথে। আপনারা কেউ বলতে পারেন যে স্মোকিং কোনটার জন্য প্রিভেন্টিভ, মানে কোনটার জন্য স্মোকিং ভালো? বেসিক্যালি স্মোকিং কিছুর জন্যই ভালো না, বাট আমরা যদি তারপরও বলতে হয় যে এই দুটার মধ্যে কোনটার ক্ষেত্রে স্মোকিংটা একটা প্রিভেন্টিভ রোল প্লে করে, কেউ জানেন? আলসারেটিভ কোলাইটিস বা হচ্ছে ক্রনস ডিজিজ? আচ্ছা, এখন এটা যে লেশনটা, মাইক্রোস্কোপিক লেশনের কথা যদি আমরা চিন্তা করি, এটা দুই ধরনের হতে পারে। একটা লিম্ফোসাইটিক কোলাইটিস, আর একটা হচ্ছে কোলাজেনাস। এটার খুব একটা দরকার নাই। আর এটা এটিওলজি। আচ্ছা, এখানে একটা বেলিয়ান নামের প্রবলেম, যেটা যে এখানে দেখেন বর্ণনাটা দেখে মনে হবে পুরো আইবিডির বর্ণনা, বাট বেসিক্যালি এটা না। এই যে বর্ণনাটা লেখা এখানে, এখান থেকে মেইনলি আলসারেটিভ কোলাইটিসের বর্ণনা শুরু হয়ে গেছে। কারণ এই বর্ণনা যেখানে গিয়ে শেষ হবে, সেখানে আপনারা দেখবেন ক্রনস ডিজিজ শুরু হচ্ছে। সো আপনারা এই পাশে লিখে রাখেন আলসারেটিভ কোলাইটিস। আচ্ছা, এখানে দেখেন, ও আচ্ছা, আপনারা অলরেডি অ্যান্সার করতে পেরেছেন। আলসারেটিভ কোলাইটিসে স্মোকিং এর রোলটা প্রিভেন্টিভ। আমরা যদি একটু দেখে নেই এই জিনিসটা কোথায় আছে, দেখেন তো। এই জিনিসটা আছে হচ্ছে আপনাদের আগের এডিশনের বইয়ে, যদি দেখি দেখেন। আচ্ছা, এই যে এখানে দেখেন স্মোকিং এর কথাটা এখানে বলা আছে। এই যে স্মোকিং ইনক্রিজেস দ্য রিলেটিভ রিস্ক অফ ক্রনস ডিজিজ, আর স্মোকিং সিজেশন হ্যাজ এ বেনিফিশিয়াল এফেক্ট, এটা ক্রন ডিজিজের ক্ষেত্রে। হ্যাঁ, আর আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে উল্টাটা। আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে দেখেন স্মোকিং সিমস টু হ্যাভ আ প্রোটেক্টিভ ইফেক্ট ইন আলসারেটিভ কোলাইটিস। মজার ব্যাপার এটা। আচ্ছা, ওকে, এটা তাহলে পুরাতন এডিশনে বইয়ে ছিল। হ্যাঁ, নতুন এডিশনে কিন্তু এটা নাই। আচ্ছা, এখন দেখেন এটিওলজি যদি আমরা চিন্তা করি, প্রথমেই বলা হয়ে গেছে কিন্তু এটা একটা ইডিওপ্যাথিক ইনফ্লামেশন, তাই না? তারপরও যদি আমরা কোনো কারণ চিন্তা করতে যাই, সেই ক্ষেত্রে বলা হয় যে আমাদের আমাদের তো ইন্টেস্টাইনে বিভিন্ন ধরনের মাইক্রোবস থাকে, তাই না? তো ইন্টেস্টাইনের যে মাইক্রো এনভায়রনমেন্টটা, এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স তৈরি হয়, যেটা কিনা এই গাটের মাইক্রো এনভায়রনমেন্টটাকে নষ্ট করে দেয়, সেই ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা ডেভেলপ করে। এর মধ্যে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন ওরাল ড্রাগ ইনজেকশন, স্পেশালি যদি এনএসআইড কেউ খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে এটা বেশি ডেভেলপ করে।
ঠিক আছে। সো আমাদের এটা প্রিভেন্ট করতে হলে এমন কিছু ড্রাগ দরকার যেটা এনএসআইডি এর ফাংশনটাকে কিছুটা কমাতে পারে। আচ্ছা, তারপর দেখেন আলসারেটিভ কোলাইটিস, আমরা জানি যে আলসারেটিভ কোলাইটিসটা যেহেতু মেইনলি কোলন বা লার্জ ইন্টেস্টাইনকে ইনভলভ করবে এবং রেকটামকে ইনভ্যারিয়েবল, এখানে খেয়াল করার একটা কথা, অলওয়েজ ইনভলভিং দ্য রেকটাম, রেকটাম কিন্তু সবসময় ইনভলভ হবে। সো আমাদের ক্লিনিক্যাল ফিচারগুলো ডিপেন্ড করবে কোন জায়গাটা ইনভলভ সেটার উপরে। তো রেকটাম যদি ইনভলভ হয় সেটাতে আমরা বলবো হচ্ছে প্রোক্টাইটিস, আর কোলন যদি ইনভলভ হয় এটাকে আমরা বলবো হচ্ছে কোলাইটিস। আর যদি রেকটাম কোলন সবকিছুই ইনভলভ হয় সেটাকে আমরা বলবো প্যানকোলাইটিস। আর অনেক সময় এটা ব্যাকওয়ার্ড এসে আইলিয়ামকেও ইনভলভ করতে পারে, এটাকে আমরা বলবো ব্যাকওয়াশ আইলাইটিস। আচ্ছা, আর এগুলো খুব একটা দরকার নেই। এখন যদি আমরা হিস্টোলজিক্যাল হলমার্কটা চিন্তা করি যে আলসারেটিভ কোলাইটিসে আমরা কিরকম ফিচার পাইতে পারি, তাহলে দেখেন এখানে যে কথাটা বলা যে ক্রিপ্স গুলা, ইন্টেস্টাইনে যে ক্রিপ্স গুলা থাকে সেগুলো অ্যাট্রফি এবং ডিস্টরশন হবে। মিউকোজাল যে ভিলাইগুলো থাকে এগুলো ইররেগুলার হয়ে যাবে, আর প্লাজমা সেলের মাইক্রোফিল্ট্রেশন হবে, ইনফিল্ট্রেশন হবে। এটা একটু দাগায় নেন, অনেক সময় এসবিএ বা যে কোনো ধরনের পরীক্ষা এটা আসতে পারে যে প্লাজমা সেল ইনফিল্ট্রেশন, এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের একটা ইম্পর্টেন্ট হিস্টোলজিক্যাল হলমার্ক। ওকে, আচ্ছা, সুডো পলিপোসিস এই জিনিসটা দেখেন আলসারেটিভ কোলাইটিসের সাথে রিলেটেড, কিন্তু আমরা কিন্তু ক্রনস ডিজিজে সাধারণত সুডো পলিপ পাবো না। ওকে, আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলেন তো যে আমাদের বলি যে আমরা ফিস্চুলা ফর্মেশন বা হচ্ছে অ্যাবসেস ফর্মেশন, হ্যাঁ, বা আলসার ফর্মেশন, পেরিয়ানাল লেশন গুলা, এগুলা কার সাথে বেশি রিলেটেড থাকবে বলেন তো? পেরিয়ানাল লেশন গুলা কার সাথে বেশি রিলেটেড থাকবে? আজকের ম্যাক্সিমাম পড়াই কিন্তু হবে এই দুইটা ডিজিজের মধ্যে পার্থক্য রিলেটেড, ঠিক আছে? আমরা কি বললাম, ফিস্চুলা, আলসারেশন বা হচ্ছে অ্যাবসেস, এরকম টাইপের যেগুলা কিনা আমাদের পেরিয়ানাল লেশন, এগুলো আমরা কোনটার সাথে বেশি অ্যাসোসিয়েট পাবো বলেন তো দেখি। আচ্ছা, এখানে আমি একটু মতবিরোধ লক্ষ্য করছি, একজন বলছেন ক্রনস ডিজিজ, একজন বলছেন আলসারেটিভ কোলাইটিস। ক্রনসের পক্ষে আমরা আরেকটা ভোট পেলাম, দেখি তো আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তীতে এই জিনিসগুলো পেয়ে যাব, আপাতত আমি অ্যান্সারটা দিয়ে রাখি, এটা ক্রনস ডিজিজ। হ্যাঁ, ক্রনস ডিজিজে আমরা মেইনলি এই ফিচারগুলো পেয়ে থাকি। আচ্ছা, আর এরপরে এগুলো খুব একটা দরকার নাই। আরেকটা জিনিস আমাকে বলেন তো, ম্যালিগন্যান্সির রিস্ক কোনটাতে বেশি? কেউ বলতে পারেন ম্যালিগন্যান্সির রিস্ক কোনটাতে বেশি? ওকে, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, এটা সবাই কারেক্টলি অ্যান্সার করেছেন। আলসারেটিভ কোলাইটিসে ম্যালিগন্যান্সির রিস্কটা বেশি থাকে, তাই না? আচ্ছা, ওকে, এখন দেখেন ক্রনস ডিজিজের ক্ষেত্রে কয়েকটা কথা বলা হয় যে এখানে একটা ট্রান্সমিউরাল যে ইনফ্লামেশনটা থাকে এটা ডিসকন্টিনিউয়াস থাকে। দ্যাট মিনস কোনো এরিয়াতে দেখা যাবে যে ইনফ্লামেশন আছে আর কোনো এরিয়া আবার একদম নর্মাল থাকে। তো যখন এরকম একটা আমরা এরিয়া পাই, একটা নর্মাল এরিয়া এবং একটা অ্যাবনর্মাল এরিয়া, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্কিপলেশন। স্কিপলেশন, ঠিক আছে, এটাকে আমরা বলি স্কিপলেশন। আচ্ছা, আর স্ট্রিকচারিং অলরেডি বললাম, এই চ্যাপ্টারটা খুবই খাপছাড়া নতুন এডিশনে, হ্যাঁ, টু বি অনেস্ট। আচ্ছা, এখন দেখেন ক্লিনিক্যালি আমরা কি কি পাবো। তো ক্লিনিক্যালি আমরা এই ডিজিজের কি কি পাবো এটা ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপর। প্রথম কথা হচ্ছে আমাদের ডায়াগনোসিসের উপর। আলসারেটিভ কোলাইটিস এবং ক্রনস ডিজিজ দুইটার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার কিন্তু একটু ডিফারেন্ট হবে। লোকেশন, দ্যাট মিনস এটা স্মল ইন্টেস্টাইনকে এফেক্ট করলো নাকি লার্জ ইন্টেস্টাইনকে, নাকি বোথ। আর আরেকটা হচ্ছে এক্সটেন্ট অফ দ্য ডিজিজ, মানে হচ্ছে এটা মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার, এইগুলোর উপর আমাদের এটার ক্লিনিক্যাল ফিচারগুলো ডিপেন্ড করে। যেমন যদি ইনফ্লামেশনটা শুধু রেকটামে থাকে, আমরা সাধারণত সেখানে কোনো সিস্টেমিক আপসেট পাবো না, এক্সট্রা ইন্টেস্টাইনাল কিছু ম্যানিফেস্টেশন থাকে যেগুলো আমরা কম পাবো। বরং আমরা কি পাবো, আমরা রেকটাল ব্লিডিং পাইতে পারি, টেনিসমাস পাইতে পারি, মিউকাস ডিসচার্জ পাইতে পারি। কেউ আমাকে বলতে পারেন টেনিসমাস মানে কি? এটা আপনারা পরবর্তীতে লার্জ ইন্টেস্টাইন যখন পড়বেন এবং কোলোরেক্টাল ম্যালিগন্যান্সি পড়বেন সেখানেও দেখবেন খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক বা ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এই টেনিসমাস। আচ্ছা, কোলাইটিস দেখেন, কোলাইটিস যদি হয় মানে কোলনে যদি ইনফ্লামেশন হয় সেটার সাথে রিলেটেড থাকে সাধারণত ব্লাডি ডায়রিয়া এবং হচ্ছে আর্জেন্সি। আর যদি সিভিয়ার বা এক্সটেন্সিভ কোলাইটিস থাকে তার সাথে পেশেন্টের অ্যানিমিয়া, হাইপোপ্রোটিনেমিয়া, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স এই জিনিসগুলো থাকতে পারে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ডিজিজ যত বেশি এক্সটেন্সিভ হবে তার এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনগুলো হওয়ার চান্স ততই বেশি থাকবে। ওকে, আচ্ছা,
এখন আমরা যদি ক্লাসিফিকেশন করি, আমরা একটু খেয়াল করি যদি ক্লাসিফিকেশনটা আলসারেটিভ কোলাইটিসের সিভিয়ারিটিকে আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। প্রথমত আমরা মাইল্ড ডিজিজ বলবো। কখন আমরা মাইল্ড ডিজিজ বলবো? যদি স্টুলের ফ্রিকোয়েন্সিটা প্রত্যেক দিন লেস দেন 4 টাইমস, মানে পেশেন্ট যদি আপনাকে বলে যে সে প্রত্যেক দিন 4 বারের কম ওয়াশরুমে যেতে হয় তাকে, হ্যাঁ, স্টুল পাস করতে, এবং এই স্টুলের সাথে ব্লিডিং থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই পেশেন্টের কোনো রকমের সিস্টেমিক সাইন থাকবে না। সিস্টেমিক সাইন জিনিসগুলো কি? ওই যে পেশেন্টের যদি ম্যালেজ থাকে, ফিভার থাকে, ওয়েট লস থাকে, লস অফ অ্যাপাটাইট থাকে, এগুলোকে আমরা বলবো হচ্ছে সিস্টেমিক ইলনেস। তাহলে দেখেন মাইল্ড ডিজিজ আমরা কখন বলবো? যদি তার স্টুল পাস লেস দেন 4 টাইমস হয় এবং যদি কোনো সিস্টেমিক সাইন না থাকে। মডারেট কখন বলবো? যখন স্টুল সে মোর দেন 4 টাইমস বাট লেস দেন 6 পাস করবে, হ্যাঁ, তখন আমরা বলবো হচ্ছে মডারেট, এবং এর সাথে ফিউ সাইন্স অফ সিস্টেমিক ইলনেস থাকতে পারে। সিভিয়ার ডিজিজ আমরা কখন বলবো? যখন মোর দেন 6 ব্লাডি ডায়রিয়া, মানে এখানে অবশ্যই ব্লাড যাবে, হ্যাঁ, যখন মোর দেন 6 ব্লাডি ডায়রিয়া হবে সাথে সিস্টেমিক ইলনেস থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সিভিয়ার ডিজিজ। আর একদম ফালমিনেন্ট ডিজিজ আমরা কখন বলবো? যখন পেশেন্টের মোর দেন 10 টাইমস বাওয়েল মুভ করবে, সাথে তার সিস্টেমিক সব ধরনের ফিচার থাকবে, লাইক ফিভার, ট্যাকিকার্ডিয়া, ব্লিডিং, অ্যানিমিয়া, হাইপোঅ্যালবুমিনিমিয়া, অ্যাবডোমিনাল টেন্ডারনেস, ডিসটেনশন সবকিছু থাকবে। এবং এই পেশেন্টগুলো আলটিমেটলি যেটা হয়, এই কন্ডিশনটা থাকতে থাকতে তার একটা প্রোগ্রেসিভ কোলোনিক ডায়ালিটেশন হয়, যেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে টক্সিক মেগাকোলন। আপনাদের মনে আছে কিনা গত ক্লাসে কিন্তু আমরা মেগাকোলন কথাটা বলছিলাম, মেগাকোলন, মেগারেকটাম, হ্যাঁ, যখন আমরা ফাংশনাল ডিসঅর্ডার গুলো পড়ছিলাম, যেখানে কিনা আমাদের যে নার্ভ সাপ্লাই বা মটিলিটিটা ইন্টেস্টাইনের সেটা কমে যায়, তখন কিন্তু খাবারটা জমে জমে এরকম মেগাকোলন ডেভেলপ করতো। বাট আমরা বলেছিলাম কি যে মেগাকোলন আর টক্সিক মেগাকোলন দুইটা পুরো আলাদা দুইটা টার্ম। তো এখানে দেখেন টক্সিক মেগাকোলন আমরা কখন বলছি? যখন একটা ফালমেন্টেটিভ ইন্টেস্টাইনাল বাউল ডিজিজ থাকতে থাকতে আলটিমেটলি প্রোগ্রেসিভ একটা কোলোনিক ডায়ালিটেশন হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলছি টক্সিক মেগাকোলন। আচ্ছা, এখন এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে আপনারা একটা জিনিস একটু বুদ্ধি করে বলেন তো, যে গল স্টোন, একটু আনকমন, গল স্টোন কার এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হওয়ার চান্স বেশি বলেন তো? আমরা জানি যে ক্রস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস, হ্যাঁ, দুইটারই এক্সট্রা ইন্টেস্টাইনাল কিছু ম্যানিফেস্টেশন থাকে, এবং এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন গুলা দুইটার কিন্তু অলমোস্ট কাছাকাছি। বাট আমাকে একটু বলেন তো যে গল স্টোন কোথায় ডেভেলপ করার চান্সটা একটু বেশি হবে এবং কেন হবে? একটু চিন্তা করে আমাকে বলেন তো দেখি। আর দেখেন ক্যান্সার রিস্ক, এটা আমরা আগেই বলেছি, আলসারেটিভ কোলাইটিসে ক্যান্সার রিস্ক অনেক বেশি থাকে, আর এটা ডায়াগনোসিসের ডিউরেশনের উপর ডিপেন্ড করে। যেমন ডায়াগনোসিস হওয়ার পর থেকে 10 বছর এই সময় রিস্ক থাকে 1%, এরপর আস্তে আস্তে পরবর্তী 20 বছরে রিস্ক বাড়তে থাকে, 10 থেকে 15% হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এই জন্য আমাদের কি করতে হবে? পেশেন্টের স্ক্রিনিং করতে হবে যে তার ইন্টেস্টাইনের অবস্থা কেমন আছে সেটা। এই জন্য আমরা এন্ডোস্কোপিক বা কোলোনোস্কোপিক স্ক্রিনিং প্রোগ্রাম করব। ওকে? আচ্ছা, এখন আমাকে একটু বলেন তো যে আমাদের এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হিসেবে গল স্টোন ডেভেলপ করার চান্স কোথায় বেশি এবং কেন? আচ্ছা, আরেকটা কোশ্চেন আপনাদের করেছিলাম যে টেনিস মাস জিনিসটা কি? টেনিস মাস হচ্ছে যে পেশেন্টের বাওয়েল পাস করার একটা আর্জ হবে, সে ওয়াশরুমেও যাবে কিন্তু তার স্টুল পাস করবে না। ঠিক আছে? এটা একটা খুবই নটোরিয়াস কন্ডিশন, যেখানে পেশেন্ট বলবে যে আমার বারবার ওয়াশরুমে যেতে হচ্ছে, বারবার মনে হচ্ছে আমার ডেফিকেশনের একটা আর্জ হচ্ছে, কিন্তু ওয়াশরুমে যাওয়ার পরে কিছুই আসছে না, জাস্ট কিছু মিউকাস আসছে, এরকম। তো এটা কেন হয়? এটা হয় এরকম কারণে যে আমরা জানি আমাদের বডির লুমেনের ভিতরে যখন কোনো একটা ফরেন বডি থাকে, তখন বডি কিন্তু সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে সর্বোচ্চ, হ্যাঁ। তো যখন দেখা যায় কি যে আমাদের এরকম একটা কন্ডিশন ডেভেলপ করছে যে পেশেন্টের একটা আলসারেশন, বা এটা বিশেষ করে ম্যালিগনেন্সিটা এটা বেশি হয় যখন একটা ভিতরে একটা মাস থাকে, একটা লাম্প থাকে, হ্যাঁ, তখন দেখা যায় এটা একটা ফরেন বডি থাকে, যেটাকে বের করে দেওয়ার জন্য ইন্টেস্টাইনে একটা আর্চ তৈরি হয়, এবং আলটিমেটলি পেশেন্টের একটা বাওয়েল মুভ করে, পেশেন্টের একটা কলিকি পেইন টাইপের ডেভেলপ করে, হ্যাঁ, এবং পেশেন্টের মনে হয় যে তার বাওয়েল পাস করার একটা আর্চ হচ্ছে, কিন্তু আলটিমেটলি তার বাওয়েল পাস করে না। ওকে? আচ্ছা, কেউ বলতে পারছেন গল স্টোন আমরা কোনটার কমপ্লিকেশন হিসেবে পাবো? একটু বুদ্ধি করে বলেন। আচ্ছা, আমি একটা ক্লু দিয়ে দিই, এটা কিন্তু ডিপেন্ড করছে সাইটের উপরে। চিন্তা করে বলেন তো, সাইটের উপরে ডিপেন্ড করছে, ডিজিজের সাইটের উপরে। গলস্টোন কোথায় ডেভেলপ করার চান্স বেশি, এটা ডিজিজটা কোন সাইটে হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। এই কোশ্চেনটা খুব সহজ, কিন্তু আপনারা প্রিভিয়াসলি যখন
গল ব্লাডার, গল স্টোন এগুলো পড়ছিলেন তখন কিন্তু আমরা এই টার্মটা ইউজ করেছিলাম। এবার একটু চিন্তা করে বলেন। ওকে, অলরেডি একটা অ্যান্সার আমরা পেয়েছি, ক্রনস ডিজিজ। ভেরি গুড। এটা আসলে ক্রনস ডিজিজই হবে। কেন হবে আমি যদি একটু এক্সপ্লেইন করি, আপনারা ওকে এখন অনেকেই ঠিক মতো অ্যান্সারটা করতে পেরেছেন। কেন হবে? কারণ ক্রনস ডিজিজের সাইট কি? আমাদের টার্মিনাল আইলিয়াম, তাই না? আচ্ছা, টার্মিনাল আইলিয়ামের কারণ ওকে, এটা ব্যাখ্যা অলরেডি একজন দিয়েছেন, অ্যাজ বাইল ক্যান নট বি রিঅ্যাবজর্ব। ভেরি গুড। হ্যাঁ, আমাদের টার্মিনাল আইলিয়াম হচ্ছে মেইন সাইট অফ দ্য বাইল অ্যাবজর্পশন, ঠিক আছে, বাইল রিঅ্যাবজর্পশন। সো টার্মিনাল আইলিয়ামে যেহেতু ক্রনস ডিজিজটা বেশি হয়, সো টার্মিনাল আইলিয়ামে দুইটা কারণে এই গলস্টোনটা হতে পারে। একটা হচ্ছে ক্রনস ডিজিজের নিজস্ব ফিচার হিসেবে, যেহেতু সেটা টার্মিনাল আইলিয়ামে একটা ইনফ্লামেশন করছে, ঠিক মতো বাইল রিঅ্যাবজর্পশন হতে পারছে না। আর আরেকটা হচ্ছে যে ক্রনস ডিজিজ হলে দেখা যায় ওই জায়গাটা স্ট্রিকচারিং হতে পারে বা ফিস্চুলেশন হতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের অপারেশন করতে হয়। অপারেশনে আমরা টার্মিনাল আইলিয়ামটা কেটে ফেলি, এবং টার্মিনাল আইলিয়াম রিসেকশন এটা কিন্তু অন্যতম একটা ইম্পর্টেন্ট কজ এই গলস্টোন ফর্মেশন হওয়ার। ওকে, আচ্ছা, অনেকেই তাহলে এটা ঠিক অ্যান্সারটা করতে পেরেছেন। ওকে, তাহলে এখন আমরা যদি আসি আমাদের আলসারেটিভ কোলাইটিসের এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন কি কি, এটার অনেকটা রিলেটেড হচ্ছে একটা জেনেটিক ক্ষেত্রে, যেমন HLA-B27। এইটা আপনারা মেডিসিন ডেভিডসনে অনেক সময় পড়ে আসছেন, যেটা কিনা ওই যে স্যাক্রোআইলাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এগুলোর সাথে রিলেটেড একটা জিন। সো আমাদের এই ক্রস আলসারেটিভ কোলাইটিসে এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন হিসেবে আমরা এগুলো পাবো। সাথে আর্থ্রাইটিস থাকতে পারে, স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস থাকতে পারে, কিছু স্কিন লেশন থাকতে পারে। স্কিন লেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের বিভিন্ন পরীক্ষায় আসে। একটা হচ্ছে ইরাইদেমা নোডোসাম, আরেকটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। এগুলো আপনাদের এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিএস পরীক্ষায় খুবই আসে এটা। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এগুলো লাগবে না। ওকে, এখন আমরা যদি ইনভেস্টিগেশনে আসি তাহলে আমরা চিন্তা করি প্রথমত পেশেন্টের আমরা এন্ডোস্কোপি এবং বায়োপসি করব। সেটা রিজিড বা ফ্লেক্সিবল একটা সিগময়েডোস্কোপি আমরা করতে পারি, এবং একই সাথে আমরা কোলোনোস্কোপি করে বায়োপসি নিয়ে আসবো। বায়োপসি আনলে আমাদের কি কি সুবিধা হবে? একটা হচ্ছে আমরা এক্সটেন্ট অফ ইনফ্লামেশনটা বের করতে পারবো। দেন হচ্ছে পেশেন্টের কোলোনিক পেশেন্টের আলসারেটিভ কোলাইটিস নাকি ক্রস ডিজিজ, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। ট্রিটমেন্ট রেসপন্স হচ্ছে কিনা এটা আমরা মনিটরিং করতে পারবো, ঠিক আছে। আর ম্যালিগনেন্ট কোনো চেঞ্জ আছে কিনা এই জিনিসগুলো আমরা দেখতে পারি। আর রেডিওলজি করতে পারি, যেটা দিয়ে আমরা অনেক সময় সিভিয়ারিটি অফ দ্য ডিজিজটা বুঝি, বিশেষ করে টক্সিক মেগাকোলন যদি ডেভেলপ করে যায় এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। আর ব্যাকটেরিওলজি অবশ্যই আমরা করব, আমরা স্টুলের যে স্পেসিমেনটা সেটা মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাবো, যেন সেখানে ক্যাম্পাইলোব্যাক্টের বা ক্লস্ট্রিডিয়াম এই জিনিসগুলো আছে কিনা আমরা আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, এই বক্সটা আমরা একদম লাস্টে পড়বো। হ্যাঁ, এটা রেখে দিচ্ছি, আমি আপাতত বলছি না, কারণ মেইন পড়াই হচ্ছে এই বক্সটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ আলসারেটিভ কোলাইটিস। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করবেন, আলসারেটিভ কোলাইটিসের মেইন ম্যানেজমেন্টটা হচ্ছে মেডিকেল থেরাপি, অন্যদিকে ক্রনস ডিজিজের মেইন ম্যানেজমেন্ট হচ্ছে সার্জারি। ওকে, তাহলে দেখেন যদিও এটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমাদের আগাতে হয়, বাট সার্জারি হচ্ছে সেটার মেইন স্টে। আচ্ছা, এখন দেখেন মোস্ট পেশেন্ট আর অপটিমাইজ বাই মেডিকেল থেরাপি। অ্যাকিউট সিভিয়ার কোলাইটিস যদি কারো ডেভেলপ করে সেক্ষেত্রে আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে হয়। কিন্তু পেশেন্টের যদি টক্সিক ডায়ালিটেশন তৈরি হয় বা এমন যদি হয় যে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এর মধ্যে মোস্ট ভালনারেবল কমপ্লিকেশনটা হচ্ছে পারফোরেশন। হ্যাঁ, এইগুলো যদি ডেভেলপ করে তাহলে আমাদের খুব দ্রুত কিন্তু পেশেন্টকে আইডেন্টিফাই করতে হয় এবং অপারেশনের দরকার থাকলে সেটা ক্যারি অন করতে হয়। ওকে, আচ্ছা, এই বক্সটা খুব একটা ইম্পর্টেন্ট না, সো এটা আমরা স্কিপ করতে পারি। আচ্ছা, মেডিকেল ট্রিটমেন্ট আমরা কি কি দিতে পারি? এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কনভেনশনাল ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, যেখানে এই টাইপের কথাগুলো পাবেন এগুলো একটু মার্ক করবেন। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা দিতে পারি হচ্ছে 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। 5 অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এটা খেয়াল করেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, কর্টিকোস্টেরয়েড এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আমরা ব্যবহার করি, আমরা জাস্ট নামগুলো পড়লেই এনাফ। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু লাগবে না। সেটা হচ্ছে অ্যাজাথায়োপিন, সাইক্লোস্পোরিন, এই জিনিসগুলো আমরা ব্যবহার করি। আর কি করতে পারি? মনোক্লোনাল অ্যান্টিবডি যেমন হচ্ছে ইনফ্লেক্সিম্যাব এবং অ্যাডালিনুম্যাব, এগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ট্রিটমেন্টের আরেকটা মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। নিউট্রিশনাল সাপ্লিমেন্ট লাগলে দিব, বা ম্যালনারিশ পেশেন্টকে আমরা
এন্টেরাল ফিডিং বা হচ্ছে ইন্ট্রাভেনাস ফিডিং যেটাই লাগে সেটা আমরা প্রোভাইড করব। আর কোনো পেশেন্টে যদি অ্যাকিউট সিভিয়ার কোলাইটিস ডেভেলপ করে যায় তাদের ক্ষেত্রে মাইল্ড অ্যাটাক হইলে আমরা মানে ওরাল প্রেডনিসোলন দিতে পারি। মডারেট অ্যাটাক যদি হয় সেক্ষেত্রে আমরা ওরাল প্রেডনিসোলনের সাথে কিছু স্টেরয়েড এনেমা দিব আর 5 ASA যেটা আমরা বললাম অ্যামাইনোস্যালিসাইলিক অ্যাসিড সেটা অ্যাড করব। আর যদি খুব সিভিয়ার কোলাইটিস ডেভেলপ করে যায়, অ্যাকিউট সিভিয়ার কোলাইটিস আমরা যেটাকে বলছি, সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা হসপিটালে অ্যাডমিট রেখে ট্রিটমেন্ট করব। প্রথমত হচ্ছে অ্যাডমিট করে আমরা রেগুলার একটা অ্যাসেসমেন্ট করব পেশেন্টকে, ইনজেক্টেবল বা ইন্ট্রাভেনাস স্টেরয়েড দিব। তারপরও যদি পেশেন্টের ভালো না হয় বা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ইউজ করার পরও যদি পেশেন্টের কিওর না হয় বা কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, সেই ক্ষেত্রে ফাইনাল রিসোর্স হিসেবে আমরা কোরেক্টমি করব। ওকে, আচ্ছা, এখন সার্জারির ইন্ডিকেশন কখন কখন আমরা জানি যে সাধারণত আমরা কিন্তু আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সার্জারি করি না। তো আমরা কখন কখন সার্জারি করব? ওই যে একটা আমরা যেটা বললাম যে মেডিকেল ট্রিটমেন্টে যদি রেসপন্ড না করে বরং সিভিয়ার বা ফালমিনেটিং ডিজিজ ডেভেলপ করে যায়। আরেকটা হচ্ছে পেশেন্টের যদি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা সিস্টেমিক ম্যানিফেস্টেশনগুলো অনেক বেশি থাকে ক্রনিক ডিজিজে, যেমন অ্যানিমিয়া, ফ্রিকোয়েন্সি অফ স্টুল, আর্জেন্সি, টেনিসমাস, এই জিনিসগুলা। স্টেরয়েড ডিপেন্ডেন্ট ডিজিজ যদি মানে রিমিশন হয়, যেটা আমরা নর্মাল ডোজে বা হচ্ছে স্টেরয়েডের সাইড ইফেক্ট ছাড়া মেনটেন করতে না পারি। ওকে, আচ্ছা, তারপর যদি পেশেন্টের গ্রোথ রিটার্ডেশন হয়, যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, নিওপ্লাস্টিক চেঞ্জ খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টের যদি ম্যালিগনেন্ট কোনো চেঞ্জ আমরা পাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের সার্জারি কনসিডার করতে হবে। আচ্ছা, স্ক্লেরোজিং কোলানজাইটিস যদি পেশেন্টের থাকে এবং এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন যদি ডেভেলপ করে যায়। আচ্ছা, অপারেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত পেশেন্টকে আমরা প্রি অপারেটিভ ভাবে আগে স্ট্যাবিলাইজ করে নেই, ঠিক আছে, ইমার্জেন্সি সিচুয়েশনে। আর দেন হচ্ছে আমরা কি করি, সাবটোটাল কোলেক্টমি বা সাথে হচ্ছে এন্ডাইলিওস্টমি, এই জিনিসটা আমরা করি। জাস্ট নাম জানলেই হবে, আর কিছু লাগবে না। আর ইলেকটিভ অপারেশন কয়েক ধরনের হতে পারে, মানে আর্জেন্টের মতোই আমরা সাবটোটাল কোলেক্টমি উইথ আইলিওস্টমি করতে পারি। দেন হচ্ছে প্যান প্রক্টোকোলেক্টমি করতে পারি, সাথে পার্মানেন্ট একটা এন্ড আইলিওস্টমি। আচ্ছা, প্যান প্রক্টোকোলেক্টমি এবং আইলিওস্টমি এই জিনিসটা আমরা লার্জ ইন্টেস্টাইনে আরেকটু ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ, এই অপারেশনগুলো আমরা এখানে বর্ণনা করবো না। আচ্ছা, এগুলো স্কিপ করে যান, এখানে জাস্ট অপারেশনগুলোর বর্ণনা দেওয়া আছে, এগুলো দরকার নাই। আর ইনডিটারমিনেট কোলাইটিস, এটা অলরেডি আমি মেনশন করলাম যে 10% পেশেন্টের ক্ষেত্রে এই জিনিসটা থাকতে পারে, যেখানে আমরা ক্রনস নাকি আলসারেটিভ কোলাইটিস এই দুইটা আইডেন্টিফাই করতে পারি না। আচ্ছা, এবার আমরা ক্রনস ডিজিজের ক্ষেত্রে আসি। এটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লেমেটরি ডিজিজ অফ দ্য আইলিয়াম। হ্যাঁ, যেখানে একটা ফুল থিকনেস ইনফ্লেমেশন হয় যেটা জিআই ট্র্যাক্টের এনি পার্টকে ইনভলভ করতে পারে। এটা ফিমেলদের একটু বেশি কমন থাকে এবং ডায়াগনোসিসের দুইটা পিক আছে, একটা হচ্ছে বিটুইন দ্য এজ অফ 24 to 40 ইয়ার্স আর আরেকটা হচ্ছে অ্যারাউন্ড দ্য এজ অফ 70 ইয়ার্স। ওকে, আচ্ছা, এটার ইটিওলজিতে হচ্ছে কিছু জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থাকে, এগুলাও খুব একটা এক্সপ্লেইন না। আর এটার ফিচারগুলো অনেকটা টিউবারকুলোসিসের মতো প্রেজেন্ট করে, পেশেন্টের টিউবারকুলোসিসের মতো। ওকে, আচ্ছা, টার্মিনাল অ্যালিয়াম আমরা জানি যে মোস্ট কমনলি এফেক্টেড হয়। আর এটার অনেকগুলো ইম্পর্টেন্ট ফিচার আছে ক্রনস ডিজিজের, যেমন আগে আমরা কিছু বললাম, এটার সাথে অ্যাসোসিয়েটেড পেশেন্টের পেরিয়ানাল লেশন থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে ফাইব্রোটিক থিকেনিং থাকে, স্ট্রিকচার থাকে, ঠিক আছে। ডিপ মিউকোজাল যে আলসারগুলো, এগুলাকে আমরা স্নেক লাইক কিছু আলসার পাই। আর অনেক সময় এখানে কিছু এরিয়া ভালো কিছু এরিয়া খারাপ, এরকম যখন হয় তখন একটা ক্যারেক্টারিস্টিক কোবলস্টোন অ্যাপিয়ারেন্স ডেভেলপ করে, যখন ইডেমা ডেভেলপ করে যায়। এগুলো দরকার নেই, স্কিপলেশন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পেশেন্টের এখানে একটা গ্র্যানুলোমা ফর্মেশন হয়, তাই না? এই গ্র্যানুলোমাটা কি ধরনের হবে বলেন তো দেখি, ক্যাজিয়েটিং হবে নাকি নন ক্যাজিয়েটিং হবে? আমরা জানি যে ক্রনস ডিজিজের সাথে কিন্তু গ্র্যানুলোমা খুব রিলেটেড, তাই না, টিবির মতো। সো এটার মধ্যে গ্র্যানুলোমা আমরা কিভাবে কিরকম পাবো?
ওকে, অ্যান্সার করতে পেরেছেন নন ক্যাজেটিং। সো এখানে আমরা নন ক্যাজেটিং গ্র্যানুলোমা পাবো, যেখানে টিবির ক্ষেত্রে আমরা সাধারণত পাই হচ্ছে ক্যাজেটিং গ্র্যানুলোমা। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে পেশেন্টের কোন সাইটে ইনফ্লামেশন সেটার উপর ডিপেন্ড করবে। যেমন পেশেন্টের যদি আইলিয়াল ইনফ্লামেশন হয়, যেহেতু আমরা জানি যে টার্মিনাল আইলিয়াম বা সিকামের ওই জায়গাটায় অ্যাপেন্ডিক্স থাকে, তাই না, রাইট আইলিয়াক ফসাই। সো এটার ফিচারগুলো কিন্তু অনেকটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের মতো ফিচার থাকবে, ঠিক আছে। সো অনেক সময় পেশেন্টের আমরা যখন বলি যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বা রাইট আইলিয়াক ফসা পেইন, সেটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল থাকে কিন্তু এই ক্রনস ডিজিজ। ওকে, আচ্ছা, সাথে পেশেন্টের পেইন থাকতে পারে, ডায়রিয়া থাকতে পারে। অনেক সময় আমরা রাইট ইলিয়াক ফসা যদি পালপেট করি, সেখানে একটা টেন্ডার মাস আমরা পাবো। ওকে, ইন্টেস্টাইনাল স্টেনোসিস, ফাইব্রোসিস এগুলো হতে পারে। অনেক সময় অবস্ট্রাকটিভ কিছু সিমটম হয় যেহেতু এই ডিজিজটা স্টেনোসিস করে। ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস, ফিস্চুলা, ফিশারিং এই জিনিসগুলো ডেভেলপ করতে পারে। বেসিক্যালি এখানে প্রত্যেকটা জায়গায় এক কথাই বারবার ঘুরে ফিরে দেওয়া। এই চ্যাপ্টারটা আমার কাছে খুবই হ্যাপাজার্ড একটা চ্যাপ্টার মনে হয়েছে। ওকে, আচ্ছা, আর কোলোনিক ইনভলভমেন্ট যেটা আমরা বললাম 30% পেশেন্টের ক্ষেত্রে থাকতে পারে পেরিয়ানাল ডিজিজ। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে যেহেতু এটা একটা ডিস্ট্রাকটিভ কন্ডিশন, পেশেন্টের কিন্তু অ্যানাল স্ফিংটার যেটা ওইটা কিন্তু অনেক সময় ডিস্ট্রাকশন হয়ে যায়। সেই ক্ষেত্রে পেশেন্টের ইনকন্টিনেন্স ডেভেলপ করতে পারে। তো এই যে এত এত জিনিস, পেরিয়ানাল এত ডিজিজ, অ্যাবসেস ফর্মেশন, ফাইব্রোসিস, সার্জিক্যাল ড্রেনেজ বারবার করতে হচ্ছে, হ্যাঁ, ইনকন্টিনেন্স ডেভেলপ করছে, এই সব কিছু মিলায় আলটিমেটলি পেরিনিয়ামটা অনেক সময় ডেন্সলি ফাইব্রোটিক, রিজিড, এবং দেখা যায় সেখানে মাল্টিপল ডিসচার্জিং সাইনাস ওপেন করে। যেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ওয়াটারিং ক্যান পেরিনিয়াম। ওই যে গাছে পানি দেওয়ার যে ওয়াটার ক্যানটা থাকে, ওইটার মতো মাল্টিপল ডিসচার্জিং সাইনাস বা ওপেনিং ডেভেলপ করে, যেখান থেকে ডিসচার্জ হয়। এই জন্য এই কন্ডিশনটাকে আমরা কি বলি, ওয়াটার ক্যান পেরিনিয়াম। আচ্ছা, এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টার, এখানে দেখেন বলছে যে সবকিছুই অলমোস্ট আলসারেটিভ কোলাইটিসের মতোই, বাট এখানে খেয়াল করেন গলস্টোনটা বেশি কমন। ওকে, অ্যামাইলোডোসিস থাকতে পারে সাথে পেশেন্টের। ল্যাব ইনভেস্টিগেশনটা আপনারা অলরেডি জানেন। আমরা এখানে কি করব, আমরা এখানে পেশেন্টের একটা সিবিসি করব। কেন? কারণ পেশেন্টের কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। কেন অ্যানিমিয়া ডেভেলপ করবে? কারণ আমরা জানি যে ভিটামিন বি 12 এটার অ্যাবজর্পশনে একটা ইম্পর্টেন্ট সাইট হচ্ছে আমাদের এই টার্মিনাল আইলিয়াম, হ্যাঁ। এবং একই সাথে পেশেন্টের এখানে যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড লস হচ্ছে, ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে, সো পেশেন্টের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও ডেভেলপ করতে পারে। আর আর কি ইনভেস্টিগেশন করতে পারি আমরা? কোলোনোস্কোপিক এক্সামিনেশন করতে পারি। ইমেজিং এর মধ্যে আমরা হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যানের সাথে ওরাল কন্ট্রাস্ট এই জিনিসটা আমরা করতে পারি। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা মেডিকেল ট্রিটমেন্টটা যদি বলি, স্টেরয়েড, বিশেষ করে কর্টিকোস্টেরয়েড আমরা দিতে পারি, অ্যামাইনোস্যালিসাইলেট দিতে পারি, অ্যান্টিবায়োটিকের মধ্যে মেট্রোনিডাজল, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি। আর ইমিউনোমডুলেটরি কিছু এজেন্ট আছে যেমন হচ্ছে অ্যাজাথায়োপ্রিন, এগুলো আমরা স্টেরয়েডের সাথে অ্যাড করতে পারি। মনোক্লোনাল অ্যান্টিবডি বা বায়োলজিক্যাল থেরাপি যেমন ইনফ্লিক্সিম্যাব, এগুলো আমরা ইউজ করতে পারি। পেশেন্টকে অবশ্যই আমাদের নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া লাগবে। আর সার্জারির ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 70% পেশেন্টেরই দেখা যায় কি যে বাওয়েল রিসেকশনটা দরকার হয়, হ্যাঁ, এক বা একাধিকবার বাওয়েল রিসেকশন করার দরকার হতে পারে। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে সার্জিক্যাল রিসেকশন কিন্তু ক্রনস ডিজিজকে কিওর করবে না। সেটা কি করবে, ওই যে কমপ্লিকেশনগুলো যেন ম্যানেজ করা যায়, সেটার জন্য আমাদের সার্জারিটা দরকার হয়। যেমন পেশেন্টের যদি অ্যাবসেস ডেভেলপ করে যায়, ফিস্চুলা ডেভেলপ করে যায়, স্ট্রিকচারিং ডেভেলপ করে যায়, অবস্ট্রাকশন ডেভেলপ করে যায়, তখন কিন্তু আমাদের এই সার্জারির দরকার পড়বে। তাহলে সামারি বক্স 75.2টা আমরা একটু যদি দেখি, প্রথম কথা হচ্ছে এই ডিজিজে আমাদের পেশেন্টের ফিজিশিয়ান এবং সার্জন সবার মধ্যে একটা কোলাবোরেশন লাগবে। প্লাস হচ্ছে মেডিকেল এবং সার্জিক্যাল অপশন দুটোই আমাদের কনসিডার করতে হবে। পেশেন্টকে সার্জারির আগে আমরা অপটিমাইজেশন করে নিব। যদি পেশেন্টের কোনো সেপসিস থাকে তাহলে আমরা ড্রেনেজ করব, বা অ্যাবসেস থাকলে ড্রেন করব। প্রয়োজন মতো আমরা অ্যান্টিবায়োটিক দিব, নিউট্রিশনাল সাপোর্ট দিব, ঠিক আছে। আর অপারেশনের কথা জাস্ট নামগুলো একটু দেখে নিতে পারেন আপনারা, কি কি অপারেশন আমরা পারফর্ম করে থাকি। আচ্ছা, এবার আমরা একটা ইম্পর্টেন্ট পড়ায় চলে যাব, সেটা হচ্ছে যে আমাদের ক্রনস এবং আলসারেটিভ কোলাইটিস এটা ডিফারেন্স। এই ডিফারেন্সটার সাথে আপনারা আরো কিছু অ্যাড করে একটু নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে। সো আমরা যদি আমাদের পড়ায় চলে যাই, এই বক্সটা রাখবো আমরা। আর সাথে হচ্ছে আপনারা আপনাদের পুরান এডিশন বইয়ে সামারি বক্স 69.2 এটাতে একটু যান। এটা আপনাদের একটু কষ্ট করে লিখে নিতে হবে, কারণ নতুন এডিশনে এই চ্যাপ্টারটা নতুন চ্যাপ্টার ঠিকই, বাট খুবই মানে আমার কাছে মনে হচ্ছে অগোছালো একটা চ্যাপ্টার। ওকে,
আচ্ছা, তো প্রথমে আপনি ডিফারেন্সগুলো এরকম লিখবেন যে ক্যারেক্টারিস্টিক কি কি ডিফারেন্স আছে, ঠিক আছে? ওইটা আপনি পাবেন এই বক্স থেকে। যেমন দেখেন, প্রথমে হচ্ছে আপনি সাইট লিখলেন, ধরেন সাইট। সাইটের ক্ষেত্রে আপনি বলতে পারেন, এখানেও আছে। ওকে, সাইটের ক্ষেত্রে আপনি দেখেন আলসারেটিভ কোলাইটিস মেইনলি কোলনকে এফেক্ট করবে, তবে জিআইটি যে কোনো পার্টকেই করতে পারে, বাট মেইনলি হচ্ছে কোলন। আর অবশ্যই এখানে রেকটাম সাধারণত ইনভলভ থাকবে। ওকে, তাহলে আমরা প্রথম থেকে যদি বলি, আলসারেটিভ কোলাইটিসে আমরা কোলন ইনভলভমেন্ট পাবো, সাথে অবশ্যই সাধারণত রেকটামটা থাকে। দেখেন, আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে আমরা কি করব? ক্রনস ডিজিজ যে কোনো জায়গায় হইতে পারে, বাট মোস্ট কমন কোথায়? টার্মিনাল আইলিয়াম। তাহলে আমরা যদি এটা ভাবে লিখি, আর এটা হচ্ছে টার্মিনাল আইলিয়াম। ওকে, আচ্ছা, ২ নম্বরে আসেন। ২ নম্বরের ক্ষেত্রে দেখেন ইনভলভমেন্ট। আলসারেটিভ কোলাইটিস হচ্ছে বেসিক্যালি একটা মিউকোজাল ডিজিজ, হ্যাঁ? আর ক্রনস ডিজিজ সাধারণত কি করে? ফুল থিকনেস। তাহলে এখানে আমরা যদি দেখি, দেখেন লেয়ার্স ইনভলভ। আলসারেটিভ কোলাইটিসে মিউকোসা বা সাবমিউকোসা, আর ক্রনস ডিজিজে হচ্ছে ফুল থিকনেস। ওকে, আচ্ছা, এরপরে আমরা খেয়াল করি আলসারেটিভ কোলাইটিসে আরেকটা জিনিস, যেটা যে রেকটাম। রেকটাম সাধারণত অলওয়েজ ইনভলভ থাকে, আর ক্রনস ডিজিজে রেকটাম সাধারণত ইনভলভ থাকে না। আচ্ছা, এরপরে দেখেন আলসারেটিভ কোলাইটিস স্কিপ লেশন। আচ্ছা, কোন ক্রনস ডিজিজে লেশনটা পাই, এটাকে আমরা বলি হচ্ছে স্কিপ লেশন। এটা এখানে নাই, এটা আপনি একটু লিখে নেন। ক্রনস ডিজিজের লেশনটাকে আমরা বলি হচ্ছে স্কিপ লেশন, হ্যাঁ? আর আলসারেটিভ কোলাইটিসে দেখা যায় যে একটা কনফ্লুয়েন্ট লেশন থাকে। আচ্ছা, তারপর দেখেন স্ট্রিকচারিং ফিস্চুলা ফিশার, এই জিনিসগুলো কোথায় বেশি হয়? ক্রনস ডিজিজে বেশি হয়। গ্র্যানুলোমা কোথায় বেশি হয়? ক্রনস ডিজিজে। ওকে, এগুলা ক্রনস ডিজিজে বেশি হয়। আচ্ছা, একটা মিনিট, ফোন রিসিভ করতে হবে একটু। ওকে, তারপর হচ্ছে আমরা আসি স্ট্রিকচারিং ফিস্চুলা গ্র্যানুলোমা, এই সব কিছু হচ্ছে আমাদের ক্রনস ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স। আলসারেটিভ কোলাইটিস এগুলো হয় না। ওকে, আচ্ছা, পেরিয়ানাল ডিজিজ সবকিছুই ক্রনস ডিজিজে হবে, আলসারেটিভ কোলাইটিসে হবে না। আর ক্রিপ্ট অ্যাবসেস, এই জিনিসটা আবার কোথায় বেশি কমন? এটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিসে বেশি কমন। আচ্ছা, আমাকে বলেন তো, ওই যে আমরা মেগাকোলনের কথা বললাম, যে সেটা কোথায় বেশি কমন হবে? মেগাকোলন, টক্সিক মেগাকোলন আমরা কোথায় পাবো? এই যে দেখেন, পেরিয়ানাল ডিজিজ, ফিস্চুলা, স্ট্রিকচার, সব হচ্ছে ক্রনস ডিজিজে বেশি কমন। ওকে, এই বক্সে যেটা নাই সেটা হচ্ছে যে টক্সিক মেগাকোলন। বলেন তো টক্সিক মেগাকোলন কার ফিচার হবে? টক্সিক মেগাকোলন আমরা কোথায় পাবো? আচ্ছা, দেখেন টক্সিক মেগাকোলন, তারপর হচ্ছে, ওকে, একজন অ্যান্সার করতে পেরেছেন, আলসারেটিভ কোলাইটিস আমরা পাবো। ওকে, তাহলে দেখেন টক্সিক মেগাকোলন, দেন হচ্ছে ক্রিপ্ট অ্যাবসেস, আর হচ্ছে ম্যালিগন্যান্ট পটেনশিয়াল, এই জিনিসগুলো বেশি অ্যাসোসিয়েটেড থাকবে হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের সাথে। ওকে, আচ্ছা, আর লাস্টে যেটা স্মোকিং এর কথাটা আমরা বললাম, স্মোকিংটা আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে কি হবে? প্রোটেক্টিভ ইফেক্ট রাখবে। ওকে, আচ্ছা, আর অ্যাপেন্ডিসাইটিস মিমিক করবে, এগুলো তো অলরেডি আমরা বলে ফেললাম। আর আরেকটা জিনিস যেটা আমরা দেখি, আমরা একটু বেরিয়ান ভাবে পুরাতন এডিশনটা একটু দেখি, এখানে কোনো কিছু আমরা স্কিপ করছি কিনা। এজ লিমিট আমরা বলেছি, জেনেটিক। ওকে,
বেসিক্যালি নতুন চ্যাপ্টারটা আর কিছুই না, এটা জাস্ট আগের দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন। হ্যাঁ, আগের দুইটা চ্যাপ্টারে যা যা অংশ ছিল এটা কম্বাইন করা হয়েছে। অলমোস্ট সবকিছুই কিন্তু আমাদের নতুন চ্যাপ্টারটাতে চলে আসছে। ওকে, আচ্ছা, একটা মজার জিনিস হচ্ছে সামারি বক্স 69.3। এখানে দেখেন এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনস অফ ক্রস ডিজিজ, এই বক্সটা কিন্তু আমাদের নতুন এডিশনের বইয়ে নাই। সো এই বক্সটা আমরা এখান থেকেই পড়বো। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করেন, আমরা এটা বিভিন্ন পরীক্ষায় আপনাদের এমসিকিউ হিসেবে আসে। সো এই বক্সটা আমরা একটু ডিটেলস পড়বো। খেয়াল করেন, ক্রস ডিজিজের ক্ষেত্রে আমরা ডিজিজ অ্যাক্টিভিটির সাথে রিলেটেড কিছু ফিচার পাই আর কিছু ফিচার পাই আনরিলেটেড। যেমন ধরেন আমরা এই পুরো জিনিসটাকে মনে রাখবো হচ্ছে পি দিয়ে, পি মানে কি মোটর দানা, তাই না? পি দিয়ে মনে রাখবো। দেখেন পি দিয়ে হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। হ্যাঁ, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম। ই দিয়ে কি কি হয়? ই দিয়ে হচ্ছে আই কমপ্লিকেশন হয়, যেমন আইরাইটিস, ইউভাইটিস। ই দিয়ে হচ্ছে ইরাইদেমা নোডোসাম হয়। আর এ বাকি থাকে, এ দিয়ে হচ্ছে আর্থ্রোপ্যাথি, অ্যাপথাস আলসার, অ্যামাইলোডোসিস। এই বক্সটা অবশ্যই আপনারা পুরাতন এডিশন থেকে পড়বেন। ওকে, এটা কিন্তু নতুন এডিশনে বর্ণনা আছে কিন্তু এই বক্সটা নাই। আচ্ছা দেখেন তাইলে কি কি আমরা পাইলাম। পি দিয়ে একটা হচ্ছে পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, ইতে হচ্ছে ইরাইদেমা নোডোসাম, দেন আই কমপ্লিকেশন যেমন আইরাইটিস, ইউভাইটিস। আর এ দিয়ে হচ্ছে আর্থ্রোপ্যাথি, অ্যাপথাস আলসার, অ্যামাইলোডোসিস। ওকে, আচ্ছা আনরিলেটেড টু ডিজিজ অ্যাক্টিভিটি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্টোন হবে, যেমন গল স্টোন হবে, রেনাল স্টোন হবে। আর এর বাইরে হচ্ছে লিভারের কিছু জিনিসপাতি যেমন পিএসসি, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। আর আরেকটা যেটা আমরা সবাই জানি স্যাক্রোআইলাইটিস, আলসারেটিভ কোলাইটিসের মতো। ওকে, আচ্ছা তাহলে দেখেন এখানে আর আমাদের এক্সট্রা কিছু পড়ার নাই। আলসারেটিভ কোলাইটিস এখানে আমরা অলরেডি সবকিছু পড়ে ফেলছি, সো এটা আমাদের লাগবে না। আসলে এটা খুবই পিচকি একটা চ্যাপ্টার। হ্যাঁ, আগের দুইটা চ্যাপ্টার থেকে কম্বাইন করে নেওয়া। সো এখানে নতুন করে বলার মতো তেমন কিছু নাই, সবকিছুই অলমোস্ট কিন্তু আমরা আগে পড়া। হ্যাঁ, বেলিয়ান লাভের প্রিভিয়াস এডিশনে সবকিছু আছে। ওকে, সো আমাদের পড়া মোটামুটি এটুকুই, এর চেয়ে বেশি কিছু আশা করা যায় এখান থেকে আপনাদের লাগবে না। বাট এটা আপনারা মাথায় রাখবেন যে আইবিডি যে কোনো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং আপনি এই টপিকটা থেকে একটা না একটা কোশ্চেন পাবেনই যে কোনো পরীক্ষায়। এবং যেই কোশ্চেনই পান না কেন মেইনলি আসবে হচ্ছে হয় দুইটার মধ্যে ডিফারেন্স থেকে আসবে, বা ক্লিনিক্যাল ফিচার, বা মানে বৈশিষ্ট্য, ওভারঅল হচ্ছে দুইটার পার্থক্যগুলো যে বৈশিষ্ট্যের আন্ডারে আপনারা পড়ছেন সেই বৈশিষ্ট্যগুলো থেকে আসবে, অথবা এই এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন থেকে আসবে। কখনো এটা ট্রিটমেন্ট ডিটেল জানতে চাইবেন আপনার কাছে। ঠিক আছে, ট্রিটমেন্টটা মেডিকেল ট্রিটমেন্ট বা কি কি সার্জিক্যাল অপশন আছে সেগুলো কখন লাগে, সেগুলো আপনাদের এফসিপিএস এর পরবর্তীতে লাগে, বা হচ্ছে এমআরসিএস পার্ট বি দেওয়ার সময় লাগে, কিন্তু কখনোই এটা আপনাদের কোনো এন্ট্রান্স এক্সামে সাধারণত আসে না। ওকে, আচ্ছা তো তাহলে আমরা এটা হচ্ছে খুবই আসলে আমাদের খুঁজে খুঁজে নেওয়া বা হচ্ছে স্কিপ লেশনের মতো পড়া। বেসিক্যালি আমাদের এক এক জায়গা থেকে এক একটা জিনিস আসলে এখানে পড়তে হয়। সো তারপর আমি দেখলাম যতটুকু পারা যায় আপনাদের বলে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে বা কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। ওকে, আরো কোনো কনফিউশন যদি না থাকে তাহলে আমি কাজটা শেষ করবো, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, ওকে, আশা করা যায় কারো কোনো কনফিউশন নাই, তাহলে আমি ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।